বন্ধুরা, আমরা আজকে বেসিক্যালি এলিমেন্ট অফ সিমেট্রি যে বিভিন্ন রকম আছে তার মধ্যে একটা এলিমেন্ট অফ সিমেট্রি আলোচনা করব। এবং আগের ক্লাসেই তোমরা এলিমেন্ট অফ সিমেট্রির গুরুত্ব জেনেছো যে, এবং এইভাবে জেনেছো যে যত বেশি এলিমেন্ট অফ সিমেট্রি বা যত হায়ার অর্ডার এলিমেন্ট অফ সিমেট্রি কোনো মলিকিউলের মধ্যে থাকবে তত সেই মলিকিউলটার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকবে। অর্থাৎ সেই মলিকিউলটা আর তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ বা সুপারপোজ দুটো কথাই চলবে। এখানে আমি লিখে দিচ্ছি দুটোই বেসিক্যালি সেম মিনিং, মানে একে অপরের উপর কোইনসাইড করে যাওয়া, মানে সমাপতিত হয়ে যাওয়া বাংলায় যাকে বলে। ওকে, সেটা হচ্ছে, এটা কাজ করছে না মাউসটা ঠিকঠাক, কোনো একটু ডিস্টার্ব হচ্ছে। প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে বেসিক্যালি আমরা এলিমেন্ট অফ সিমেট্রির পার্টিকুলার একটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি। এখন এলিমেন্ট অফ সিমেট্রির গুরুত্ব তোমরা আগেই বুঝেছো যে এইভাবে যে কোনো একটা মলিকুলের মধ্যে যত বেশি সংখ্যক এলিমেন্ট অফ সিমেট্রি বা হায়ার অর্ডার এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে তত সেই মলিকিউলটা তত বেশি সিমেট্রিক হবে, এবং যত সিমেট্রিক হবে সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ হওয়ার প্রবাবিলিটি, সুপার ইম্পোজ বা সুপারপোজ দুটো কিন্তু সেম মিনিং, ডিকশনারিগত মিনিং সেম, আমি যেটা খুঁজি ইউজ করতে পারি, মানে একটা অন্যটার উপর সমাপতিত হয়ে যাওয়া বা কোইনসাইড করে যাওয়া, প্রতিটা পয়েন্টের সঙ্গে একে অপরের উপর লাগিয়ে দেওয়া, সেটাকেই বলে সুপারপোজ বা সুপার ইম্পোজ। সুপারপোজ স্পেলিংটা হচ্ছে এইটা, SUPERPO এসি, আর একটা টার্ম ইউজ আছে সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ মানে ওই ইম্পসিবল, অসম্ভব, তার সঙ্গে কিন্তু কোনো রিলেশন নেই, এই স্পেলিংটা অন্য। সুপার ইম্পোজ মানে IMPOS, সুপার ইম্পোজ। ওকে, মানে একে অন্যটার উপর সমাপতিত হয়ে যাওয়া, যে দুটোর মিনিং হচ্ছে বেসিক্যালি সেম। তো যাই হোক, সুপারপোজ বা সুপার ইম্পোজ যদি আমরা করতে পারি তাহলে সে মলিকিউল আর তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ হলে তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, আর যদি না হয় তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবং এইটা আমরা শিখেছিলাম। এবং যত এলিমেন্ট অফ সিমেট্রি কম থাকবে তত মলিকিউলটা অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করতে থাকবে, এবং একসময় দেখা যাবে অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করতে থাকলে সেই মলিকিউলটা আর তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ হওয়ার প্রবাবিলিটিটা কমতে থাকবে, এবং একসময় যখন খুব কমে যাবে সিমেট্রিটা তখন সুপার ইম্পোজ করবে না এবং মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে আমরা আগের দিন শিখেছিলাম। এবার সেইটা শিখতে গিয়ে এখন আমরা বেসিক্যালি 4 রকম এলিমেন্ট অফ সিমেট্রি আলোচনা করব। 4 রকম এলিমেন্ট অফ সিমেট্রি কি কি? একটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটা আমি এখানে লিখেছি, আজ পড়াবো। আর একটা, এগুলো লিখে দিই আগে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, আরও দুটো নাম আছে, এটাকে বলে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিও বলে, প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিও বলে, অথবা আরও একটা নাম হচ্ছে সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি। সবগুলোই কিন্তু ইউজ আছে, সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা, আর একটা আমরা শিখবো প্লেন অফ সিমেট্রি, তারপরেই শিখবো প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি শেখা হয়ে গেলে 3 নম্বরে আমরা শিখবো সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, আর 4 নম্বরে আমরা শিখবো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। এবার এগুলোকে ডেজিগনেট করা হয় এইভাবে, রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রিকে ডেজিগনেট করা হয় C⁻n, প্লেন অফ সিমেট্রিকে ডেজিগনেট করা হয় সিগমা। আচ্ছা, সেন্টার অফ সিমেট্রিকে ডেজিগনেট করা হয় স্মল আই, আর অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিকে ডেজিগনেট করা হয় SN। এই এনগুলোকে বলা হয় অর্ডার অর ফোল্ড অফ রোটেশন, এর ভ্যালুগুলো যত বেশি হবে তত হায়ার অর্ডার সিমেট্রি, মানে রোটেশনাল অ্যাক্সিস আছে বলবো, হায়ার অর্ডার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি আছে বলবো। যদি CN বা SN
এন এর ভ্যালুটা অনেক বেশি হয়, যত বেশি হবে তত হায়ার অর্ডার হবে। ওকে, সো এই চারটে জিনিস আমরা বেসিক্যালি শিখবো পরপর চারটে ক্লাসে আমরা চারটে জিনিসকে শিখবো। তো আজকে আমরা বেসিক্যালি প্রথমে আলোচনা করব রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, যার আরেকটা নাম প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি কাকে বলে, এটা ভালো করে আমরা বুঝে বুঝে শিখবো। ওকে, তাহলে আমরা শুরু করি রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি। রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রপার বা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি ডেফিনেশনটা হচ্ছে এইরকম: দ্য rotational axis of symmetry maybe বা এরকম লিখে দিতে পারি is defined as an imaginary axis passing through the molecule such that, by in such a way যা খুশি লিখতে পারো, such that if the molecule is rotated about the axis বা around the axis যা খুশি বলতে পারো, around the axis by an angle বা through an angle 2 pi by n মানে ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি 360 by n, পাই মানে 180 ডিগ্রি তোমরা জানো, n, দেন কমা দিয়ে লিখবে দেন results কি করে রেজাল্ট করবে, results in an equivalent or indistinguishable structure from the original one বা এইভাবে বলতে পারো, অরিজিনাল ওয়ান না বলে that is সুপার পসিবল বা সুপার ইম্পসিবল, যা খুশি ভাষায় দিতে পারো। বলেছি সুপার ইম্পোজ ভাষাটাই আমি দিচ্ছি, সুপার ইম্পসিবল উইথ দ্য অরিজিনাল ওয়ান, এটাই হচ্ছে ডেফিনেশন, উইথ দ্য অরিজিনাল ওয়ান। মানে দেখো, রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি এমন একটা অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, একটা কাল্পনিক অ্যাক্সিস মলিকিউলটার ভেতর দিয়ে গেছে, এইভাবে গেছে এমনভাবে যে মলিকিউলটাকে যদি সেই অ্যাক্সিসের চারদিক দিকে 2 পাই বাই n বা 360 বাই n ঘোরানো হয়, তাহলে ঠিক ইকুইভ্যালেন্ট বা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো। মানে এমন ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো যে প্রথম যে অরিজিনাল স্ট্রাকচার তার সঙ্গে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না, দুটো মনে হবে অ্যাজ ইফ দুটো আইডেন্টিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালি আইডেন্টিক্যাল নয়। ইকুইভ্যালেন্ট আইডেন্টিক্যাল নয় মানে কি, অ্যাটমগুলোর পজিশনগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে ধরো হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম বসিয়ে দিলেই ভুলটা ধরা পড়বে, কিন্তু এটুকু আমরা বলতে পারবো যে ইনডিস্টিংগুইশেবল, যে প্রথমে যেটা ছিল তার সঙ্গে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো, এবং এমন স্ট্রাকচার যেটা অরিজিনালের সঙ্গে সুপার ইম্পোজ করে দিতে পারবো অরিজিনাল স্ট্রাকচারের সঙ্গে। আর সুপার ইম্পোজ করে দেওয়া মানেই তোমরা জানো সেটা হোমোমার হয়ে যায়, যে একই কম্পাউন্ডকেই বোঝায়, ঠিক আছে। তার মানে সুপার ইম্পোজ করলে একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো। কত না সেই কিভাবে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো, মানে ঠিক আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাবো এই ভাষাটা ইউজ করবে না কিন্তু, হ্যাঁ, আইডেন্টিক্যাল স্ট্রাকচারের থেকে অনেক ভালো ভাষা হচ্ছে ইকুইভ্যালেন্ট বা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার, এটা অনেক মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অন্তত এই ক্ষেত্রে। আর 360 বাই n রোটেট করলে সেই অ্যাক্সিসের চারদিক দিকে, এবার n এর ভ্যালু যেমন হবে সেই অনুযায়ী আমরা সেটাকে বলবো, এই অ্যাক্সিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় CN অ্যাক্সিস। এবার n এর ভ্যালু যত হবে তার উপর ডিপেন্ড করে C2, C3, C4 এইরকম বিভিন্ন রকম অ্যাক্সিস হতে পারে। তাহলে আমরা সেই কথাটা লিখে দিই, তাহলে এটা হলো ডেফিনেশন, এখনো চলছে কিন্তু, হ্যাঁ। তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ইট ইজ designated by
বা ডেজিগনেটেড অ্যাজ, যা খুশি দিতে পারো, CN, হোয়ার N is the fold or order of the order of rotation. ওকে, ফোল্ড অর অর্ডার অফ রোটেশন। যেখানে এনটা হচ্ছে, অর্থাৎ যদি এন এর ভ্যালু 2 হয় বলবো 2 ফোল্ড রোটেশন, এন এর ভ্যালু 3 হলে 3 ফোল্ড রোটেশন, বা রোটেশনের অর্ডার 2 বা 3 এইরকম। এখন ব্যাপারটাকে চলো কতগুলো এক্সাম্পল দিয়ে আমাদের পরপর বুঝিয়ে দেওয়া যাক। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তার আগে আরও কতগুলো জিনিস, আরও মানে এই কি বলবো, রোটেশনাল অ্যাক্সিস সংক্রান্ত আরও দু একটা ডেফিনেশন লিখে নাও, তারপর আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, একটা মলিকিউলের মধ্যে অনেক রোটেশনাল অ্যাক্সিস থাকতে পারে, অনেক। যেমন ধরো বেঞ্জিনের মধ্যে অনেকগুলো C2 আছে, তারপর C6 আছে, ইত্যাদি অনেক রকম আছে, C2 আছে, C6 আছে, C3 আছে, বিভিন্ন রকম অ্যাক্সিস আছে বেঞ্জিনের মধ্যে। তার মধ্যে তাহলে এতগুলো অ্যাক্সিস থাকলে কোন অ্যাক্সিসটাকে মুখ্য অ্যাক্সিস হবে, মানে মেন অ্যাক্সিস কোনটাকে ধরা হবে? মেন অ্যাক্সিস যেটাকে ধরা হবে সেটাকে আমাদের স্টিরিওকেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কোন অ্যাক্সিসটাকে বলবো না, এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি, কারণ এটার উপর ডিপেন্ড করে পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম সিগমা প্লেন আমরা ডিফাইন করব, যে হরিজেন্টাল সিগমা প্লেন, ভার্টিক্যাল সিগমা প্লেন বা ডায়াগোনাল সিগমা প্লেন। এটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে, প্রিন্সিপাল অ্যাক্সিস না জানলে ওইগুলোকে আমরা ডিফাইন করতে পারবো না। অর্থাৎ একটা মলিকিউলের মধ্যে যদি একাধিক CN অ্যাক্সিস থাকে, তার মধ্যে কোনো একটা অ্যাক্সিসকে প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে আমরা ধরবো। এখন সে কাকে ধরবো, সেই জন্য আমাদের শিখে নিতে হবে ডেফিনেশনটা। এখন প্রিন্সিপাল কিন্তু নয়, PLE নয়, প্রিন্সিপাল, PAL, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি, কাকে বলবো না, আগে আমি বলে দিই, একটা মলিকিউলের মধ্যে যদি অনেকগুলো CN অ্যাক্সিস থাকে, তার মধ্যে N এর ভ্যালু যার ক্ষেত্রে সবচেয়ে বেশি, মানে হাইয়েস্ট ভ্যালু অফ N, ম্যাক্সিমাম ভ্যালু অফ N, সেইটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, তার মানে ইফ এ molecule possesses CN axis with different value of N, then the CN axis, আচ্ছা এখানে লিখেছি অ্যাক্সেস, এটা প্লুরাল নাম্বার, অনেকগুলো যখন CN নিয়ে ব্যবহার হবে, CN থাকবে তখন অ্যাক্সেস, আর অ্যাক্সিস মানে কিন্তু একটা পার্টিকুলার অ্যাক্সিসকে বোঝায়। দেন দিস CN অ্যাক্সিস হ্যাভিং maximum value of N, maximum value of N is called the principal axis, principal axis। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। যদি অনেকগুলো CN অ্যাক্সিস থাকে, তার মধ্যে যে CN অ্যাক্সিসটাই N এর ভ্যালু ম্যাক্সিমাম, সেক্ষেত্রে সেই CN অ্যাক্সিসটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। এখন যদি এমন হয় একটা মলিকিউলের মধ্যে অনেকগুলো CN অ্যাক্সিস আছে আর N এর ভ্যালুটা সেম, ধরো অনেকগুলো C2 অ্যাক্সিস আছে বা অনেকগুলো C3 অ্যাক্সিস আছে, তাহলে আর কোনো অ্যাক্সিস নেই, তাহলে সেক্ষেত্রে কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস হবে না, সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস হবে সেইটাই যে অ্যাক্সিসটা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমের মধ্য দিয়ে পাস করে গেছে। ধরো বললাম একটা C2 অ্যাক্সিস 3টে অ্যাটমের মধ্য দিয়ে পাস করে গেছে, অন্য C2 অ্যাক্সিসগুলো যে একটা অ্যাটমের মধ্য দিয়ে পাস করে গেছে, তাহলে যেটা 3টে অ্যাটমের মধ্য দিয়ে পাস করে যাচ্ছে সেই C2 অ্যাক্সিসটাই হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, ক্লিয়ার? তাহলে এটাকে আরও আমরা আমাদের লিখতে হবে, তবে ডেফিনেশনটা কমপ্লিট হবে। হ্যাঁ, অ্যান্ড এটাকে কন্টিনিউ করি, অ্যান্ড হোয়ার বা হোয়ার না করে হোয়েন করো, হোয়েন there are several CN axis না করে CN several বললে অনেকগুলো বোঝায়, CN axis করো, several CN axis with same value of N, then the
principal axis is one that involves that, আচ্ছা এখানে জায়গা নেই, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নিও। সেটা কি, প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ ওয়ান, এই পর্যন্ত বললাম তাই তো, দ্যাট involves maximum number of atoms in the molecule। ওকে, তাহলে বোঝা গেল এই জিনিসটা। এবার চলো কিছু এক্সাম্পলে যাওয়া যাক। প্রথমেই 1 নম্বর এক্সাম্পল দিই আমি। ধরো H2O মলিকিউলটা, জল H2O, এই মলিকিউলটার মধ্যে একটা C2 অ্যাক্সিস আছে এবং সেটাই প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। একটা C2 অ্যাক্সিস আছে, সেটা কোনটা হচ্ছে এইটা H, ধরো আগের স্ট্রাকচারটা করি OH, এটা হচ্ছে স্ট্রাকচার। তোমরা জানো এর হাইব্রিডাইজেশন টেট্রাহেড্রাল, কিন্তু দুটো অরবিটাল লোন পেয়ার ভর্তি থাকে, মানে অ্যাঙ্গুলার হয়। দিস ইজ H2O। এটা হচ্ছে কি, এই মলিকিউলটার একটা C2 অ্যাক্সিস আছে, কোনটা না এই বরাবর, কিন্তু আমি আঁকছি এই বরাবর, এই অক্সিজেনের মাঝ বরাবর HOH, এই অ্যাঙ্গেলটা HOH, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে একদম এই মলিকিউলার প্লেনের উপরে, এই HOH তিনটে একটা প্লেনে আছে এবং এদের অ্যাঙ্গেলটাকে একেবারে সেই প্লেনে বাইসেক্ট করে যে অ্যাক্সিসটা যাচ্ছে সেটাই একটা C2 অ্যাক্সিস। তাহলে কি, কারণ কি দেখো, এটা C2 অ্যাক্সিস কেন না 2π/n, এটা 180 ডিগ্রি রোটেট করলে এই হাইড্রোজেনটা এইদিকে, এই হাইড্রোজেনটা এইদিকে চলে আসবে 180 ডিগ্রি রোটেট করলে, তাই তো? সেই কারণে C2 অ্যাক্সিস আছে, অর্থাৎ 2π/n ইজিক্যাল টু এখানে 180। তাহলে n এর ভ্যালু কত হবে তোমরা হিসেব করে বলো? n এর ভ্যালু হবে 2π/180। এবার পাই মানে 180 কেটে যাবে, n উইল বি ইকুয়াল টু 2। এই জন্য 180 রোটেট করলে দেখো এই হাইড্রোজেনটা এই দিকে চলে আসবে, এই হাইড্রোজেনটা এই দিকে চলে আসবে, যদি এই অ্যাক্সিসের চারদিক দিকে তুমি রোটেট করো। এই অ্যাক্সিসটা কিন্তু অনেকে ভাবে অক্সিজেনের উপর যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলারে আছে, সেটা কিন্তু নয়। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাক্সিসটা কীভাবে পাস করছে না, এই যে HOH এই অ্যাঙ্গেলটাকে এটাকে বাইসেক্ট করছে, ঠিক আছে? তাহলে আমি সেটাই লিখে দিচ্ছি এখানে, দ্য মলিকিউল of water has one twofold C2 axis মানে twofold axis of symmetry এবং twofold axis of symmetry কি বলি আমরা? C2 axis bisecting the HOH অ্যাঙ্গেল, HOH এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে এটা গেছে। এই মলিকিউলটার মধ্যে একটা C2 অ্যাক্সিস আছে, ঠিক আছে? আচ্ছা, এবার বলি কোনো মলিকিউলের মধ্যে যদি অনলি C2 অ্যাক্সিস থাকে, হ্যাঁ, আচ্ছা এটা শেষে বলবো না, আমি লিখে দেবো। তার আগেই এটা নিয়ে আর একটা আমি তোমাদের জিনিস একটু দেখাই, H2O মলিকিউলটা নিয়ে একটু মডেলে করে তোমাদেরকে ব্যাপারটা দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো H2O মলিকিউলের মডেলটা তোমরা লক্ষ্য করো কেমন। এর মডেলটা দেখো, এইটা ধরো H2O মলিকিউল, মাঝখানে ধরো অক্সিজেন, হ্যাঁ এইটা দেখো মাঝখানটা ধরো, এটা আছে কি মাঝখানটায়, এটা ধরে নাও অক্সিজেন, এই ব্ল্যাকটা, এই দুটো হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা H2O মলিকিউল। এবার H2O মলিকিউলের যদি পারপেন্ডিকুলার এইরকমভাবে আমরা ধরি, পারপেন্ডিকুলার, এটা কিন্তু C2 অ্যাক্সিস নয়, কারণ এটাকে যদি 180 তুমি রোটেট করো, 90 রোটেট করা মানে এইটা, আরও 90 রোটেট করা মানে এইটা, মানে উল্টো দিকে ঘুরে গেল। এইটা কিন্তু আগের স্ট্রাকচারটা ছিল কি এইরকম ছিল, এটা কিন্তু পুরো ঘুরে গেল, সুতরাং এটা আগের স্ট্রাকচারটা ফিরে পেলাম না। কিন্তু তুমি দেখো যদি এইরকমভাবে আমি ভাবি এইটাকে, H2O মলিকিউলটাকে, যেই অন দ্য প্লেনে, এই যে প্লেনের উপর H যে কোনো তিনটে অ্যাটম মানে একটা প্লেনে ফেলতে পারি। এখন আমরা এই
ব্ল্যাক যে এটা কি বলবো যে প্যাডটা আছে, ব্ল্যাক প্যাডটার উপর এটাকে আমরা রেখেছি, তাহলে এই তিনটে একটা প্লেনের উপর আছে। এখন এই প্লেনের মধ্য দিয়েই আমরা এইচ ও এইচ এটাকে যদি ধরো বাইসেক্ট করে একটা অ্যাক্সিস কল্পনা করি, ধরো এই রকম অ্যাক্সিসটা, তাহলে এটাকে 90 ডিগ্রি যখন রোটেট করব, এই রকম 90 করলে এই রকম হবে, এই রকম হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই রকম হবে। তো আরও 90 যদি করি ঘুরিয়ে, তাহলে সেটা এই রকম হবে। দেখো সে আগের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারেই চলে এলো, অর্থাৎ এইটা এইরকম, এটাকে রোটেট করছি 90, এটা 90 রোটেট, আরবার ঘুরিয়ে দিলে 90, মানে আগের স্ট্রাকচারে ফিরে চলে এলো। অর্থাৎ অরিজিনাল স্ট্রাকচার যেটা ছিল সেটার সঙ্গে ইনডিস্টিংগুইশেবল, অরিজিনাল স্ট্রাকচারের সঙ্গে ইনডিস্টিংগুইশেবল। এই জন্য H2O মলিকিউলের, H2O জলের মলিকিউলের মধ্যে একটা C2 অ্যাক্সিস আছে। তাহলে কি শিখলে, দিস ইজ দ্য C2 অ্যাক্সিস দ্যাট ইজ অন দ্য প্লেন অফ দ্য মলিকুলার প্লেন অ্যান্ড ইট ইজ বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন কি বলবো যে HOH, এই অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করবে সেটাই হচ্ছে একটা C2 অ্যাক্সিস H2O মলিকুলের মধ্যে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন নেক্সট আমরা চলো আমরা যাই অন্য একটা এতে, সেটা হচ্ছে H2ওর পরে যেটা আমরা যে ধরো ক্লোরোফর্ম বা মিথাইল ক্লোরাইড এই ধরনের যদি মলিকুলগুলো নিই, তার মধ্যে কি অ্যাক্সিস আছে। মিথাইল ক্লোরাইড নিলে, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড নিলে তাহলে ধরো এইরকম 2 নম্বর এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি এইটা, যে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোফর্ম, তুমি যা খুশিই বলতে পারো। ক্লোরোফর্ম মানে একটা H আর 3টে Cl, হ্যাঁ, এইটা ধরো ক্লোরোফর্ম যদি লিখি, হ্যাঁ, Cl, দ্যাট ইজ Cl, ওকে, আর এইটা সলিড বন্ড দিয়ে, এটা অ্যাবাভ দ্য প্লেন বন্ডকে বোঝানো হয় সলিড কোন দিয়ে, আর এই ব্রোকেন বন্ড দিয়ে বোঝানো হয় বিলো দ্য প্লেন কোনো পার্টিকুলার অ্যাটম, বিলো দ্য প্লেন বন্ডকে বোঝানো হয় এই ব্রোকেন লাইন দিয়ে, ওকে, ব্রোকেন বন্ড দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের মধ্যে একটা কি আছে দেখো, একটা C3 অ্যাক্সিস আছে, অনলি একটাই আছে কিন্তু C3 অ্যাক্সিস, সেটা হচ্ছে এইটা, এই যে মাঝে কিছু নেই, মাঝে কিন্তু কার্বন আছে, এই যে কার্বন, তাহলে এই CH বন্ডের ভেতর দিয়ে পাস করে চলে গেল। এখন এই Cl আর এই Cl মিলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মাঝবিন্দু দিয়ে এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, কারণ ভালো করে ড্রয়িংটা করা হয়নি, একেবারে মাঝামাঝি এটা, হ্যাঁ, হাতটা কাঁপছে আমার, শরীরটা খুব একটা ভালো নেই। আচ্ছা, এই যে একদম CH বন্ডের মাঝখানে এই যে কি বলবো, এই যে ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আছে, তার মিড পয়েন্ট দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে। এটা কি অ্যাক্সিস, একটা C3 অ্যাক্সিস। কেন C3 অ্যাক্সিস দেখো এবার, এইখানে দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এইটাকে ঠিক মিড পয়েন্টে গিয়ে 3টে ভার্টিসের সঙ্গে যদি 3টে শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করি, তাহলে এই যে মাঝের, অর্থাৎ আমি এইখানে আঁকছি, হ্যাঁ, এইখানে ভালো করে আঁকছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ধরো এইখানটায়, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 360, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360। এবার এই বন্ডটা থেকে এই বন্ডটা, মানে বন্ড বলছি, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, আর এই অ্যাঙ্গেলটা কত, ঠিক যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 360 কে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 360/3 ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থাৎ এই বরাবর যদি 120 ডিগ্রি রোটেট করি, সিএলটা, এই সিএলটা ধরো 1 নম্বর সিএল বললাম, এটা 2 নম্বর সিএল বললাম, এটা 3 নম্বর সিএল বললাম, তাহলে এই সিএলটা 120 ডিগ্রি রোটেট করলে এই সিএলটা যাবে এইখানে, এই সিএলটা যাবে এইখানে, আবার এই সিএলটা যাবে এইখানে, মানে একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো। আর এইচটা যেখানে ছিল সেখানে, আবার রোটেট করলে আবার যাব, আবার রোটেট করলে আবার পাবো, এইরকম করে টোটাল 360 রোটেট করলে 3বার ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো আমরা, ওকে। তাহলে এই এনটা হচ্ছে এখানে, তাহলে 120 রোটেট করলে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাই, অর্থাৎ 360/n ইজ ইকুয়াল টু 120, তাহলে n উইল বি ইকুয়াল টু 3। অর্থাৎ এই মলিকিউলটার, ক্লোরোফর্মও বলতে পারো বা মিথাইল ক্লোরাইডও বলতে পারো, এই মলিকিউলটার মধ্যে কি আছে। মিথাইল ক্লোরাইড হলে কি হবে, মিথাইল ক্লোরাইড হলে এখানে Cl হবে, এখানে C হবে, আর বাকিগুলো সব H হয়ে যাবে, বাকিগুলো সব H হয়ে যাবে, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। অথবা অ্যামোনিয়া যদি বলি আমরা, অ্যামোনিয়া মানে H, হ্যাঁ, H, আর এইখানটায় তো লোন পেয়ার থাকে জানো তোমরা, তাহলে অ্যামোনিয়া। এই সমস্ত মলিকিউলগুলোর ক্ষেত্রে একটা আমরা কি পাবো, C3 অ্যাক্সিস পাবো। কি পাবো, C3 অ্যাক্সিস, কারণ n ইজ ইকুয়াল টু এখানে 3, এইখানেও C3 অ্যাক্সিস, এখানেও C3 অ্যাক্সিস, একটা C3 অ্যাক্সিস আমরা পাবো, কারণ n ইজ ইকুয়াল টু এখানে C3। তাহলে আমরা বলতে পারি ক্লোরোফর্ম, এখানে লিখে দিচ্ছি আমি, যে ক্লোরোফর্ম অর মিথাইল ক্লোরাইড যা খুশি বলতে পারো, হ্যাজ one C3 axis along
অ্যালং দি CH বন্ড, CH বন্ড, আর মিথাইল ক্লোরাইড হলে এটা হবে CCl বন্ড। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে একটু যদি মডেল হিসেবে আমি তোমাদের দেখাতে চাই, এইখানে তোমরা দেখো লক্ষ্য করে যে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে। ধরো এইখানে এসো, এইখানে দেখো তোমরা, এইখানে দেখো এটা ক্লোরোফর্ম যদি ধরি, তাহলে ক্লোরোফর্ম ধরলে এই গ্রিনটাকে কিন্তু হাইড্রোজেন ধরতে হবে, আর এই তিনটে হোয়াইটকে ক্লোরিন ধরতে হবে, তাহলে তোমার ক্লোরোফর্মের মতো মিল হবে। আর মিথাইল ক্লোরাইড ধরলে এই তিনটে হাইড্রোজেন আর এইটা ক্লোরিন। তো যা খুশি ধরতে পারো। ধরো আমাদের সুবিধার্থে আমরা এটা মিথাইল ক্লোরাইডই ধরলাম যে এইটা ক্লোরিন, CCl বন্ডটা, আর বাকি তিনটা হাইড্রোজেন। এই রকমভাবে গেছে অ্যাক্সিসটা। হ্যাঁ, C3 অ্যাক্সিসটা কেমনভাবে গেছে, এইটা ধরো এই যে পেন্সিলটা যদি আমি বলি যে CCl, এটা ভালোভাবে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না আমি, একটু ওয়েট করো। একটু ওয়েট করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু দেখতে পাবে। ইয়েস, এই যে দেখো যে এখানে পেন্সিলটা দিয়ে এই যে Cl এবং কার্বন, এই যে কার্বন, এর মধ্য দিয়ে যদি একটা অ্যাটম যদি এই অ্যাক্সিসটা চলে যায় এবং যাবে কি না এই ভেতর, এখানে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে ঠিক তার মিড পয়েন্ট দিয়ে, যে এইটা তার মিড পয়েন্ট দিয়ে যাবে। গেলে দেখো যদি আমরা 120 রোটেট করি, তাহলে এই যেটা তুমি দেখতে পাচ্ছ, যদি মিথাইল ক্লোরাইড বলি তাহলে এটা হবে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা পজিশন এক্সচেঞ্জ হবে, এই হাইড্রোজেনটা হবে। দেখো এইটা একটা, আবার 120 রোটেট করলে এইটা, আবার 120 রোটেট করলে ঠিক আগের পজিশনটাই ফিরে পাবে। এইভাবে টোটাল 360 রোটেট করলে তিনটে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবে। অর্থাৎ এন এর ভ্যালুকে এইভাবে ডিফাইন করা যায়, যদি টোটাল 360 রোটেট করলে ধরো n টাইমস অফ ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাই, মানে CN যদি কোনো মলিকিউলের মধ্যে থাকে তাহলে টোটাল 360 রোটেট করলে n টাইম ইনডিস্টিংগুইশেবল বা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো। যেমন ধরো C3 অ্যাক্সিস কোনো মলিকিউলের মধ্যে থাকলে তাহলে 360 রোটেট করলে 3 বার আমরা ইনডিস্টিংগুইশেবল বা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারের মুখোমুখি হব। তেমনি যদি C4 অ্যাক্সিস থাকে তাহলে টোটাল 360 রোটেট করলে 4 বার, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি এরকম করে দেখো 4 বার টোটাল ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার আমরা পাবো C4 অ্যাক্সিস থাকলে। ওকে, সিমিলারলি C6 থাকলে 6 বার পাবো ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার। তো এইগুলোই হচ্ছে বোঝার। হ্যাঁ, তাহলে ক্লোরোফর্ম বা মিথাইল ক্লোরাইড বা অ্যামোনিয়া, এগুলো অ্যামোনিয়া মানে এইটাকে খুলে দিলে অ্যামোনিয়া হয়ে যাবে, এইটাকে খুলে দিলেই বুঝতে পারছো অ্যামোনিয়া, মাঝখানে একটা নাইট্রোজেন, এগুলো বাকিগুলো হাইড্রোজেন, এবং এইটা হচ্ছে খুব ভালো বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে C3 অ্যাক্সিস। এটাকে যদি 120 ঘোরাও, এইভাবে ঘোরালে এইটা এইরকম চলে আসবে একটা, এটা আবার যদি 120 ঘোরাও তাহলে আবার সেটা এইরকম চলে আসবে। তাহলে এইভাবে আমরা ইনডিস্টিংগুইশেবল স্ট্রিংসের স্ট্রাকচার পাবো। হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের C3 অ্যাক্সিস সম্পর্কিত আলোচনা। তো নেক্সট যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেনজিন মলিকিউলস। এখন বেনজিন মলিকিউলস তোমরা যদি করো, বেনজিন মলিকিউলসটাকে আগে আমি লিখে দিই, তারপর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করছি সেটাকে করব, তোমাদেরকে মডেল নিয়ে বুঝিয়ে দেবো। ওকে, কারণ বেনজিন মলিকিউলসকে যদি আমরা মানে ড্রয়িং করি, এটাকে আগে ইরেজ করি। তাহলে বেনজিন মলিকিউলের মধ্যে অ্যাকচুয়ালি কটা C6 অ্যাক্সিস আছে এবং কটা CN অ্যাক্সিস আছে। দেখো প্রথমে বেনজিন মলিকিউলের মধ্যে যেটা আছে, এইটা বেনজিন মলিকিউল যদি আমরা ধরি, দিস ইজ বেনজিন মলিকিউল, এই যে বেনজিন মলিকিউল, এই বেনজিন মলিকিউলের মধ্যে দেখো যে অ্যাক্সিস আছে, এই সবগুলো বন্ডিত বেনজিন মলিকিউল। আর একটু ভালো করে আঁকতে হবে, হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে না। সবগুলো বন্ড সমান করতে হবে, নাও এইটা হয়েছে, ভালো হয়েছে। এই যে বেনজিন, এবার ধরো এই যে বেনজিন মলিকিউলের মধ্যে এখানে কি আছে, যে মিড পয়েন্ট দিয়ে বেনজিন তো একটা প্লেনার মলিকিউল, সবগুলো sp2 হাইব্রিডাইজড, একটা প্লেনে আছে সবগুলো কার্বন এবং হাইড্রোজেন, এবং সেই প্লেনের পারপেন্ডিকুলার আমরা যদি একটা মানে অ্যাক্সিস কল্পনা করি, সেই প্লেনের পারপেন্ডিকুলারটাকে কিন্তু আমি এইভাবে আঁকছি। তাহলে দেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস হলে এটাকে কিন্তু 60 ডিগ্রি রোটেট করলেই এই যে ধরো আমি যদি নাম্বারিং করি
কার্বনগুলো, ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর। তুমি দেখো যদি 60 ডিগ্রি রোটেট করি, এই 1টা 2 এর সঙ্গে এক্সচেঞ্জ হবে, 2টা 3 এর সঙ্গে, 3টে 4 এর সঙ্গে, 4টা 5 এর সঙ্গে, 5টা 6 এর সঙ্গে, এইভাবে পুরো সবগুলো এক্সচেঞ্জ হবে এবং আমরা একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো। তাকে আবার 60 ডিগ্রি রোটেট করলে আবার সিমিলারলি এক্সচেঞ্জ হবে। এইরকম করে করে পুরো 360 রোটেট করলে 6বার এক্সচেঞ্জ হয়ে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো। যেহেতু এটা 60 ডিগ্রি রোটেট করে, এটা 60 ডিগ্রি, তুমি মাঝখানে যদি এইগুলো যোগ করে দাও তাহলে মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 2π/n মানে 360/n। আমি এইভাবে ডাইরেক্ট লিখে দিই, 360 ডিগ্রি বাই n ইজিক্যাল টু এখানে 60। তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত হবে? 360/60, 0 0 কেটে গেল, 6 6 36, তাহলে n ইজিক্যাল টু 6। অর্থাৎ বেঞ্জিন মলিকিউলের একটা C6 অ্যাক্সিস আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেঞ্জিন মলিকিউলের যদি তুমি অপোজিট কার্বনগুলোকে যোগ করে দাও, ধরো এই যে 2 আর 5 কার্বনকে তুমি যোগ করলে, 2 আর 5 কার্বনকে তুমি যদি ভেতর দিয়ে অ্যাক্সিস একটা কল্পনা করো, এইটা সিমিলারলি 1 4 উল্টো দিকে আছে, অর্থাৎ এইটা, আবার ধরো সিমিলারলি এইটা, এগুলো যদি তুমি পরস্পর সব কানেক্ট করো, তাহলে পরস্পর কানেক্ট করলে তুমি দেখতে পাবে যে এখানে এই যে C2 এগুলো কি এক একটা এগেন C2 অ্যাক্সিস। কারণ এই 2 5 এর মধ্য দিয়ে তুমি যদি 180 এটাকে রোটেট করো, 180 রোটেট করলে কি হবে? এই যে 3 4টা এইদিকে চলে যাবে, এই সাইডে চলে যাবে, আর 1 6টা এদিকে চলে আসবে। আমি মডেল নিয়ে তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তাহলে এগুলো কি ধরনের C2 অ্যাক্সিস? দিস C2 অ্যাক্সিস আর পাসিং থ্রু দ্য অপোজিট কার্বন অ্যাটমস। আবার এক ধরনের C2 অ্যাক্সিস হতে পারে হুইচ আর পাসিং থ্রু দ্য অপোজিট কার্বন কার্বন বন্ড। ধরো আমি এই 2 3 আর 5 6 এই দুটো বন্ডকে কল্পনা করলাম। এই বন্ডের মিড পয়েন্ট, এর মিড পয়েন্ট এইটা, ধরো এর মিড পয়েন্ট এইটা, এইগুলোকে ধরো কানেক্ট করছি, আমি কানেক্ট করে বাড়ি দিচ্ছি। তাহলে এটাও একটা দেখো C2 অ্যাক্সিস হবে। কারণ এইটাকে যদি তুমি এই বরাবর এটাকে যদি রোটেট করো 180 ডিগ্রি, তাহলে এই 3 4 5 এইটা চলে যাবে এই 2 এই 6 1 2 বা 2 1 6 এই সাইডটাই ঘুরিয়ে চলে যাবে, পুরোটাই চলে যাবে। তাহলে এইভাবে আমরা সিমিলারলি আমরা অপোজিট বন্ড দিয়ে আবার কল্পনা করতে পারি, এইখানটাও কল্পনা করতে পারি, এই অপোজিট বন্ড দিয়ে গেছে এটা 1 6 আর 4 3 বন্ড দিয়ে গেল, আর একটা 1 2 আর 4 5 বন্ড দিয়ে যাবে, তাহলে এইটা। তাহলে বেঞ্জিনের টোটাল এইগুলো যদি আমরা এইরকম অ্যারো দিয়ে দিচ্ছি, তাহলে বেঞ্জিনের টোটাল কটা C2 অ্যাক্সিস আর কটা C6 অ্যাক্সিস আছে? তাহলে একটা C6 অ্যাক্সিস আছে, আমরা সেটা দেখলামই, আর C2 অ্যাক্সিস আছে টোটাল 6টা। হ্যাঁ, এই 1 2 3 4 5 6 6টা আছে আমাদের C2 অ্যাক্সিস। তাহলে বেঞ্জিন আমরা প্রথমে লিখে দিই, বেঞ্জিন মলিকিউল has a C6 অ্যাক্সিস, একটা C6 অ্যাক্সিস আছে। ওকে, এবার পাসিং vertically through the center of the মলিকিউলটা সেন্টার দিকে ভার্টিক্যালি পাস করে যাচ্ছে। ওকে, in addition it has 3 বলবো না, 6 C2 অ্যাক্সিস। এই C2 অ্যাক্সিস গুলো কোথায় আছে? লাইং in the molecular plane, এটা মুছে দিই, molecular plane এর মধ্যে এটা আছে, of which 3 passing through the opposite carbon atoms and remaining 3
remaining 3 passing through the opposite carbon bond, opposite carbon bond। আর এইগুলোর মধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? C6 axis, highest value of n, C6 axis is the principal axis। ঠিক আছে, এবার এইটাকে একটু তোমাদেরকে আমি মডেল নিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা দেখো এইভাবে, ধরো এইটা ধরো, এটা অ্যাকচুয়ালি আমার ছেলের খেলনা, কিন্তু ভাবলাম এটা দিয়ে তোমাদের বেঞ্জিন বোঝানো যাবে, সেই কারণে এটাকে নিয়েই বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে যে ধরো এই যে অ্যাক্সিসটা হুইচ ইজ পারপেন্ডিকুলার, হুইচ ইজ পাসিং ভার্টিক্যালি থ্রু দ্য সেন্টার। এইখানে কিন্তু কোনো অ্যাকচুয়াল বেঞ্জিনে কোনো কিন্তু অ্যাটম নেই। আর এইগুলো যদি কার্বন ভাবো, এর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু একটা করে হাইড্রোজেন যোগ আছে, কিন্তু সবাই একই প্লেনে আছে, সেই কারণে স্টিরিওকেমিস্ট্রিটা বোঝাতে আমার অসুবিধা হবে না। আর এই যে এইখানটা কিন্তু ভেতরটা ফাঁকা, আর এইগুলো দিকে সব আমাদের কি বলবো যে কার্বন অ্যাটমগুলো আছে ঠিক এইভাবে। তো এই যে ঠিক মিডিল অফ দ্য মলিকিউল দিয়ে ভার্টিক্যালি এটা ধরো C6 অ্যাক্সিস পাস করছে। তুমি দেখো একে যদি 60 রোটেট করো, তাহলে এইটা আসবে এইখানে, এইটা আসবে এইখানে, এটা যাবে এইখানে, আর এটা যাবে এইখানে। এইভাবে দেখো রোটেট করছি 60, এই ঘুরিয়ে এইটা, দিস ইজ ওয়ান স্ট্রাকচার। সিমিলারলি দিস ইজ অ্যানাদার স্ট্রাকচার। এইরকম করে 60 ঘোরাতে তুমি অনেকগুলো, মানে 6টা 360 ঘোরালে, যেহেতু C6 অ্যাক্সিস 360 ঘোরালে 6বার এরকম ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবে। আবার এই অপোজিট কার্বন অ্যাটম, ধরো এই যে এর মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা C2 অ্যাক্সিস মানে 180 ডিগ্রি ঘোরালে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবে। 180 ঘোরালে কি হবে? এই দিকের যে দুটো অ্যাটম আছে, সেই দুটো অ্যাটম এই দুটো পজিশনে চলে আসবে, এই দুটো পজিশনে অ্যাকচুয়ালি চলে আসবে, এই দুটো, হ্যাঁ, ঘোরালে এই দুটো অ্যাটম, এই দুটো অ্যাটম এই সাইডে চলে আসবে। সিমিলারলি এই বরাবর আমরা একটা C2 অ্যাক্সিস কল্পনা করতে পারি, তাহলে এই দুটো যাবে এই দিকে। আবার এই রকম যদি আমরা কল্পনা করি C2 অ্যাক্সিস অপোজিট কার্বন দিয়ে, তাহলে এই দুটো এক্সচেঞ্জ হবে এই দিকে। আর সিমিলারলি আর কি বাকি থাকলো, যে আমরা দেখলাম এই বন্ড, আর এইটা বাকি থাকলো। এইটা দিয়ে যদি আমরা C2 অ্যাক্সিস কল্পনা করি অপোজিট কার্বন, তাহলে এটা পরস্পরের সঙ্গে পজিশন এক্সচেঞ্জ করবে। এবার ধরো এইটাকে করলাম, কিভাবে করছে? এই যে ধরো এইটা ঘোরা মানে 90 রোটেশন হলো, আবার ঘোরা মানে 90, মানে এই দিকে যেগুলো ছিল পুরো এই দিকে চলে এলো, এই দিকেরগুলো পুরো এই দিকে চলে এলো, মানে আমরা এখন একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছি। তাহলে বেঞ্জিনের মধ্যে আমরা বলতে পারবো 6টা, মানে সরি, এইখানে 3টে C2 অ্যাক্সিসের আমরা এক্সিস্টেন্স বলতে পারলাম। এবার অপোজিট কার্বন অ্যাটম মানে কি? এটা কার্বন ধরলে ঠিক এর মাঝ বরাবর যেটা গেছে, ঠিক এইভাবে গিয়ে ধরো এই দিক দিকে বেরিয়ে গেছে, এই দিক দিকে বেরিয়ে চলে এসেছে। সেটাকে আমরা যদি রোটেট করি, তাহলে 180 রোটেট করলে এই 3টে আর এই 3টে পজিশন এক্সচেঞ্জ করবে। কিভাবে করবে দেখো, এটা হচ্ছে 90 রোটেশন, এটা হচ্ছে 90 রোটেশন, তাহলে এই 3টে পজিশন এক্সচেঞ্জ করে আবার ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পেয়ে যাবো। সিমিলারলি অন্যান্য যেগুলো কার্বন বন্ড আছে, কার্বন বন্ড তার মাঝামাঝি দিয়ে, ধরো এই দিকে কার্বন বন্ড, তার মাঝামাঝি দিয়ে যদি আমরা এটাকে রোটেট করাই, তাহলে এটার সঙ্গে পজিশন এক্সচেঞ্জ করবে। দেখো এইটা আর এইটা পজিশন এক্সচেঞ্জ হচ্ছে, এইটা আর এইটা হচ্ছে, এটা আর এটা হচ্ছে, এই দেখো পজিশন এক্সচেঞ্জ হয়ে গেল এইভাবে। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা মডেল দিয়ে আমরা বুঝতে পারবো যে এইভাবে কার্বনের মধ্যে কটা আছে, 6টা C2 অ্যাক্সিস আছে, কার্বনের মধ্যে 6টা C2 অ্যাক্সিস আছে, এবং একটা C6 অ্যাক্সিস আছে, এবং C6 অ্যাক্সিসটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। আর জাস্ট একটা জিনিস, একটা পয়েন্ট মনে রাখো এর ক্ষেত্রে, আমাদের CN অ্যাক্সিসের ক্ষেত্রে, তাহলে এই CN অ্যাক্সিস শেষ হয়ে যাবে, যে CN অ্যাক্সিস সের যদি ক্ষেত্রে n = যদি 1 হয়, তাহলে আমরা সেক্ষেত্রে পাবো C1 অ্যাক্সিস। এবং C1 অ্যাক্সিস মানে কি? C1 মানে 360/n কি, সরি, 360n মানে 1, 360/1 রোটেট করা হচ্ছে, অর্থাৎ 360 ডিগ্রি রোটেট করা হচ্ছে। এখন 360 ডিগ্রি যে কোনো অবজেক্টকেই রোটেট করলে তুমি ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার অলওয়েজ পাবে। 360 রোটেট মানে ঠিক আগের পজিশনে ঘুরে আসা, অর্থাৎ প্রত্যেক মলিকিউলের মধ্যে বাই ভার্চু অফ দেয়ার ভেরি এক্সিস্টেন্স অল মলিকিউলস কন্টেন C1 অ্যাক্সিস, এবং সেই কারণে C1 অ্যাক্সিসকে বলা হয় ট্রিভিয়াল অ্যাক্সিস। ট্রিভিয়াল অ্যাক্সিস, এটা সবার মধ্যে থাকবে, ওকে, এটা সবার মধ্যে থাকবে। এবার মানে বাই ডেফিনিশন অল মলিকিউলস
ইন দ্য ইউনিভার্স মাস্ট পজেস এ C1 অ্যাক্সিস। সুতরাং C1 অ্যাক্সিস নিয়ে আমরা অরিড হব না, সে আসো কোনো মলিকুলের মধ্যে সে অবশ্যই থাকবে। ওকে, C1 ছাড়া অন্য মলিকুলগুলোকে নিয়ে আমরা ভাববো। এবার হচ্ছে যে আরেকটা কথা, যে লিনিয়ার মলিকুলগুলো যদি হয়, এটা গেল 1 নম্বর পয়েন্ট। লিনিয়ার মলিকুলগুলোর ক্ষেত্রে কি না, লিনিয়ার মলিকিউল যদি হয়, যেমন ধরো লিনিয়ার মলিকিউল লাইক molecules like ধরো HC ট্রিপল বন্ড CCH অ্যাসিটিলিন ধরো, অর ধরো HC ট্রিপল বন্ড N, এই ধরনের মলিকিউলগুলোর ক্ষেত্রে তুমি ধরো অ্যাসিটিলিনের এই ধরনের লিনিয়ার মলিকিউলগুলোকে দেখো, এই মলিকিউলার অ্যাক্সিস বরাবর তুমি যদি রোটেট করাও, মলিকিউলার অ্যাক্সিস বরাবর তুমি যদি রোটেট করাও এদেরকে, হ্যাঁ, তাহলে যেমন আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখাতে পারি। ধরো আমি বলছি যে সিম্পল ধরো H2 একটা লিনিয়ার মলিকিউল। এই যে H2 যদি বলি আমি, লিনিয়ার মলিকিউল, এইটাকে কিন্তু মলিকিউলার অ্যাক্সিস বরাবর যে অ্যাঙ্গেলেই রোটেট করো, এর পারপেন্ডিকুলার অ্যাক্সিস কিন্তু আমি বলছি না, ওকে, মলিকুলার অ্যাক্সিস বরাবর যে অ্যাঙ্গেলেই রোটেট করো একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবে। যেমন আমি মডেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্যাপারটা, মডেল দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ধরো তুমি এইটা নিয়েছো, যে এইটা H2 মলিকিউল। এখন H2 মলিকিউল এটা যদি নাও, এইরকম যদি অ্যাক্সিস আমরা একটা কল্পনা করি, যেটা মলিকুলার অ্যাক্সিস, ওকে, এইরকম ধরো অ্যাক্সিসটা, এইরকম অ্যাক্সিসের কথা আমি কিন্তু বলছি না। H2 এর এইরকমও C2 অ্যাক্সিস আছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সেই অ্যাক্সিসের কথা এখন আমরা বলছি না। এই মলিকুলার অ্যাক্সিসটার কথা আমি বলছি, এই যেটা পাসিং থ্রু দ্য হাইড্রোজেন অ্যাটম, এবং এই যে বন্ডের সঙ্গে ভেতর দিয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে অ্যাক্সিসটাকে যদি আমরা ভাবি, এইটাকে ধরো যে কোনোতেই আমরা রোটেট করি না কেন, এই একটু রোটেট করলাম, সব সময় দেখো আগের ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচারটাই পাচ্ছ। তার মানে এই মলিকিউলটাকে তুমি যদি 360 রোটেট করো, তাহলে কটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবে? যদি যে কোনো অ্যাঙ্গেলেই রোটেট করে একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছ। অর্থাৎ এই 360 রোটেট করলে এটা পসিবল ইনফাইনাইট নাম্বার অফ অ্যাক্সিস পাওয়া, ইনফাইনাইট নাম্বার অফ, যেহেতু যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করলে আমরা একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছি। তাহলে আমরা জানি CN অ্যাক্সিস যদি 360 রোটেট করা হয়, n টাইম ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পায়। এইখানে দেখা যাচ্ছে 360 রোটেট করলে ইনফিনিটি টাইমস ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছি। অর্থাৎ অল লিনিয়ার মলিকিউলস পোজেস আ C ইনফিনিটি অ্যাক্সিস। ঠিক আছে, লিনিয়ার মলিকিউল হলেই তার মধ্যে থাকবে C ইনফিনিটি অ্যাক্সিস। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে রাখো, ঠিক আছে, এটা পরে আমাদের অনেক কাজে দেবে। এবার অ্যাসিটিলিনের মধ্যে বা H2 এর মধ্যে এইটা ছাড়াও এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, এবং এই পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাই মানে C ইনফিনিটি অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এবং সেই অ্যাক্সিসটাকেও যদি আমি একটু মডেল নিয়ে দেখাও, সেটা হচ্ছে C2 অ্যাক্সিস। এটা একটা C2 অ্যাক্সিস, এবং এই C2 অ্যাক্সিসের সংখ্যা কটা যদি দেখাই আমরা, দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো যে এই অ্যাক্সিসটা কিন্তু একটা C2 অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা একটা C2, এইটা 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 একটা C2। অর্থাৎ এই C ইনফিনিটি অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে অসংখ্য C2 অ্যাক্সিস আছে, এবং সেটা সবসময়ই হবে এই প্লেনের উপর। অর্থাৎ এই পারপেন্ডিকুলার প্লেনটা যদি, এটাকে যদি একটা প্লেন বলি, যে ধরো এইটা একটা প্লেন, এই ঠিক মাঝখান বরাবর একটা প্লেন, এই প্লেনের উপর যে অ্যাক্সিসগুলো আছে সেটা কটা, সেটাও ইনফাইনাইট নাম্বার হতে পারে। যে এটা একটা, যেমন বলছি এইটা একটা বলছি, এইটা একটা বলছি, এইটা একটা বলছি, এবার এইটা ধরো একটা বললাম একদম পারপেন্ডিকুলার, এটাও কি C ইনফিনিটির পারপেন্ডিকুলার? ভেবে দেখো যে এইটা হচ্ছে C ইনফিনিটি অ্যাক্সিস হচ্ছে এইটা, এই বরাবর, তাহলে এইটাও পারপেন্ডিকুলার, এইটাও পারপেন্ডিকুলার, এইটাও পারপেন্ডিকুলার, এইটাও পারপেন্ডিকুলার, এইটাও পারপেন্ডিকুলার। সবসময় অ্যাঙ্গেলটা এইখান থেকে এইখানে কত হচ্ছে? 90 ডিগ্রি। ওকে, আর একটা পেন যদি নিই, যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইখান থেকে এইখানে, সবসময় দেখো এটা একটা পেন নিয়েছি, যে এইটার আর এইটার মধ্যে অ্যাঙ্গেলটা এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, C ইনফিনিটির সঙ্গে কিন্তু সবসময় 90 ডিগ্রি। তাহলে এইরকম ইনফাইনাইট নাম্বার অফ C2 অ্যাক্সিস পাওয়া যেতে পারে, হুইচ আর পারপেন্ডিকুলার টু C2 অ্যাক্সিস, ইনফাইনাইট নাম্বার অফ আমরা C2 অ্যাক্সিস পাবো, হুইচ আর পারপেন্ডিকুলার টু C ইনফিনিটি অ্যাক্সিস। C ইনফিনিটি অ্যাক্সিস কটা আছে? একটা। তাহলে এইটা কিন্তু এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে হবে। CN এর ক্ষেত্রে কিন্তু কোনো C2 অ্যাক্সিস নেই, এখানে কিন্তু কোনো C2 অ্যাক্সিস নেই, যেহেতু এক সাইডে আছে N আর এক সাইডে আছে H। তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা বলবো অ্যাসিটিলিন মলিকুলের মধ্যে কটা CN অ্যাক্সিস আছে? তাহলে C ইনফিনিটি অ্যাক্সিস আছে একটা, প্লাস ইনফাইনাইট নাম্বার অফ, এইভাবে দেওয়া হয়, পারপেন্ডিকুলার C2 অ্যাক্সিস। এটা আছে অ্যাসিটিলিনের ক্ষেত্রে। তো আজ এই পর্যন্তই ডিসকাশন থাক না। আর একটা জিনিস, সরি ভুলে গেলাম বলতে, এখন কোনো মলিকুলের মধ্যে
যদি সিএন অ্যাক্সিস থাকে, আমরা তো বেসিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভিটির জন্য এই জিনিসগুলো পড়ছি, সেই কারণে এটা মনে রাখতে হবে কোনো মলিকিউলের মধ্যে অনলি সিএন যদি থাকে, অনলি সিএন, আর কোনো অ্যাক্সিস নেই, অনলি সিএন অ্যাক্সিস, তাহলে সেই মলিকিউলটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। সিএন অ্যাক্সিস অনলি মানে কিছুটা সিমেট্রি আছে, তা সত্ত্বেও কিন্তু মলিকিউল আর মলিকিউলের মিলার ইমেজটা সুপার ইম্পোজ করবে না, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিন্তু সিএন অ্যাক্সিসও আছে, তার সঙ্গে এনি আদার অন্য যে কোনো এনি আদার এলিমেন্ট অফ সিমেট্রি, হ্যাঁ, এনি আদার এলিমেন্ট অফ সিমেট্রি, মানে ধরো সিগমা প্লেন আছে, অথবা ধরো সেন্টার অফ সিমেট্রি আছে, অথবা এসএন আছে, হ্যাঁ, বা আমি এইভাবে লিখে দিতে পারি যে সিএন এর সঙ্গে সিগমা অর আই অর এসএন কোনো কিছু যদি প্রেজেন্ট থাকে, আর দুটো প্রেজেন্ট থাকলে তো তার কথাই নেই, বা তিনটে প্রেজেন্ট থাকলে তো কথাই নেই, তাহলে অলওয়েজ মলিকিউলটা কী হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অলওয়েজ মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে আর একটা সিমেট্রি এলিমেন্ট থাকলে সেটা সাফিসিয়েন্টলি সিমেট্রিক হয়ে যাবে যে মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করে যাবে এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্তই থাক, আমরা সবাই ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।